চন্দ্রকোনার খবরে নজর রাখতে হবে, কারণ সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠছে। কিন্তু যে জমিতে বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়ির সরকারি জমি, এই দাবি তুলে এলাকার মানুষ পুরসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, যারা বাড়ি তৈরি করছেন তাদের সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, কি বলছেন শুনুন একবার। যে ওটা মাপ ঠিক নেই, আমার জায়গা ওরা দেখাচ্ছে রাস্তায়, ওরা আমার রাস্তার উপর দিয়ে চলছে, আর ওইখানে কেউ রাস্তা চলেনি কোনো কালে। এবার আমার তো বলছি তো, আমার যে দলিল আছে সেই দলিল অনুযায়ী দেখুক। প্রতিনিধি সুকান্ত আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুকান্ত, উনি তো বলছেন উনি নিয়ম মেনেই কাজ করেছেন, সমস্যা কোথায়? দেখো অতনুদা, যেটা এলাকাবাসী অভিযোগ তুলছে যে পৌর এলাকার এই খাস জায়গা, সেই খাস জায়গা দখল করে বাড়ি করা হয়েছে, তাও হাউজিং ফর অল, অর্থাৎ সরকারি প্রকল্পের বাড়ি। সেই বাড়ি কি করে পৌরসভা থেকে দেওয়া যায় সেই নিয়েও অভিযোগ তুলছে এলাকার মানুষ। আর এই বাড়ি করছেন একজন শিক্ষিকার মেয়ে, তিনি অবশ্য দাবি করছেন যে সকল নিয়ম মেনেই বাড়ি করা হয়েছে। এখন পৌরসভা থেকে এই বাড়ি তৈরির কিভাবে অনুমতি দিল সেই বিষয়গুলিও এলাকাবাসী তারা অভিযোগ তুলছেন। তারা দাবি করছেন যে পৌর এলাকার অর্থাৎ চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের এই যে জায়গায় তিনি বাড়ি করছেন সেই জায়গাটি সরকারি জায়গা, সেই জায়গায় অনুমতি কি করে পৌরসভা দিয়েছে এবং তাতে আবার সরকারি আবাস যোজনার বাড়ি তৈরি হয়েছে, সেই নিয়েই শুরু হয়েছে এলাকার মানুষের বিক্ষোভ। অতনুদা, সুকান্ত সঙ্গে থাকো, এলাকার মানুষের বক্তব্য, তাদের ক্ষোভ শুনবো। শুনুন। গোপালপুর সামনে একটি জায়গা আছে যেটাতে পৌরসভার তোমার নকশামুক্ত রাস্তার উপরে পৌরসভার ঘর। আমরা সামনে যেহেতু স্কুলটা আছে 400 ছেলে মেয়ে, তাদের সাথে আমরা এসেছি যে ওই জায়গা নিয়ে খালি করি। ওইখানে একটা স্ট্রাকচার তৈরি করে যে জায়গাটির উপরে দেয়াল তুলেছে সেটি ভেঙে দিতে হবে, যেহেতু সেটি মিউনিসিপ্যালিটির জায়গা। নিশ্চয়ই শাসন দলের মধ্যে তা নাহলে পারবে। কাউন্সিলরকে যখন বলছি, কাউন্সিলর কোনো কর্ণপাত করছে না। একের পর এক অভিযোগ, যখন সবাই মিলে ক্ষোভ জানাচ্ছেন, অভিযোগ জানাচ্ছেন, তখন পুরসভা কি বলছে শুনুন। চেয়ারম্যান কি বলছেন? মাপ করে দেখা গেছে পৌরসভার ছোট্ট একটু সরু মতো জায়গা আছে, পৌরসভা সেই দিকে পাঁচিল তুলেছিল, সেটা পাঁচিল তুলেছে। বললাম যে আমি ওদের নোটিশ দিচ্ছি, নোটিশ 15 দিন তাকে টাইম দিতে হবে, 15 দিনের মধ্যে উনি যদি ব্যবস্থা না নেয় আমরা পৌরসভা থেকে আমরা একটু ভেঙে দেবো। সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, তার মানে এটা পুরসভা মেনে নিচ্ছে যে ভুল হয়েছিল, এটা পুরসভা মেনে নিচ্ছে যে নজরদারি ছিল না, পুরসভা জানতোই না, যদি এলাকার মানুষ অভিযোগ না করতেন, যদি এলাকার মানুষ বিক্ষোভ না দেখাতেন, মানুষ বা পুরসভা জানতোই না যে ওখানে সরকারি জমি, সেই জমিতে বাড়ি তৈরি হয়ে গেছে। দেখো অতনুদা, এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে কি করে সরকারি আবাস যোজনার বাড়ি দেওয়া হলো, তাহলে পৌরসভার গাফিলতি তো রয়েছে, সেই কথাই স্পষ্ট স্বীকার করে নিয়েছেন পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র। এখন দেখার ওই যে সরকারি জায়গায় যে আবাস যোজনার বাড়ি রয়েছে সেই বাড়ি ভেঙে ফেলে পৌরসভা নাকি অন্য কি ব্যবস্থা নেয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। এবং এলাকার মানুষ বিক্ষোভ জানাচ্ছেন, তাদের দাবি যে ওই যে অবৈধ নির্মাণ, সেই নির্মাণ ভেঙে ফেলতে হবে। অতনুদা, পুরসভা যখন তাদের গাফিলতির কথা কোনো মতে মেনেও নিচ্ছে, ঢোকগিলা হলেও মেনেও নিচ্ছে, খুব স্বাভাবিকভাবে বিরোধী দল তো ছাড়বে না, স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা কি বলছে শুনুন। তৃণমূল মানেই চোর, তারা কাটমানি নিয়েছে, গোটা পশ্চিমবঙ্গ তথা চন্দ্রকোনার সমস্ত খাস জায়গা তারা বিভিন্ন মানুষকে বিক্রি করেছে। স্বাভাবিকভাবে ম্যাডামের কাছ থেকেও হয়তো টাকা পয়সা নিয়ে তাকে বাড়ি করতে দিয়েছে। তা আলটিমেটলি তৃণমূল চলে যাবে, তারা ভুগবে না, কিন্তু যাকে করতে দিয়েছে তাকে ভুগতে হবে। সরকারি সম্পত্তি সাধারণ মানুষের, সাধারণ মানুষ সঠিকভাবে ওই সম্পত্তি তৃণমূলের হাত থেকে বের করে নিয়ে এসে তারা তাদের কাজে লাগাবে। খড়দায় সেই পুকুর ভরাটের ছবি, এবারও সেই টিন দিয়ে ঘিরে রেখে ভরাট। কিন্তু এই পুকুর ভরাট নিয়ে যখন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে আমরা কথা বলতে যাই, তখন তার এক অদ্ভুত যুক্তি শুনুন। আপনি দেখাতে পারবেন, আপনি এখনই এসে দেখাতে পারবেন যে 1 বেলচা মাটি পড়েছে?
না টিন দিয়ে পুকুর ভরাট হচ্ছে না? না, টিম নিয়ে দুটো ভাগ করেছে, ওদের দুই ভাইয়ের সম্পত্তি দুটো পার্টিশন করেছে, কিন্তু আপনাকে এসে দেখাতে হবে, পারলে এখনই আসুন। এক বেলচা মাটি যদি পড়েছে আপনি দেখাতে পারেন। মাটি ফেলে গাছ কেটে পুকুর ভরাট হচ্ছে না বলছে এলাকার লোক তো চাইছে মালিক টাকা দিক, সবাই চাইছে, আপনি দেখুন না এসে। না আপনি কি বলছেন, তাহলে মিথ্যা অভিযোগ? আপনি আসুন না, নিজের চোখে দেখুন না। সম্পত্তি আছে সে তো করতেই পারে, আপনার যদি কোনো সম্পত্তি আপনি টিম দিয়ে ভাগ করতে পারবেন। জলা জায়গা টিন দিয়ে ভাগ করা তো যায় না। কে বললো দুটো ভাগ যদি থাকে, জলা জায়গায় যদি দুটো ভাগ থাকে করতে পারে না? কাউন্সিলর কনফিডেন্ট ভরাট হচ্ছে না, দুই ভাইয়ের সম্পত্তি নিজেদের মতো ভাগ করে নিয়েছে তারা। দরকার হলে এসে দেখে যান মাটি ফেলা হচ্ছে কিনা, চ্যালেঞ্জ করছেন কাউন্সিলর। তো আমরা গিয়েছিলাম দেখতে, আমার প্রতিনিধি সুবীর আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুবীর, আমরা তো গিয়েছি দেখতে, কি দেখলে সেখানে? দেখো, খড়দহ পৌরসভা 17 নম্বর ওয়ার্ড গোস্বামীপাড়া এলাকা, সেই এলাকায় কিন্তু একদিকে যেমন আবাসন তৈরি হচ্ছে, তার পাশে একদম জলাশয় মাটি ফেলে গাছ কেটে ভরাট করা হচ্ছে, এবং সেই ছবি আমাদের ক্যামেরা ধরা পড়ে, এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেন, কিন্তু অনেকে ভয়ে অভিযোগ করতে চান না। কাউন্সিলর আমাদের যুক্তি দেন, যে কাউন্সিলর বলেন যে এটা পৈতৃক সম্পত্তি, দুই ভাই টিন দিয়ে তাদের জমি ভাগ করছেন। আমরা প্রশ্ন করেছিলাম জলাশয় কি টিন দিয়ে ভাগ করা যায়, সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কিন্তু পৌরসভার যিনি উপপ্রধান আছেন সায়ন মজুমদার, তিনি কিন্তু পুরো ঘটনা স্বীকার করেছেন, এবং তিনি বলেছেন যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনেই কিন্তু পৌরসভাগতভাবে ব্যবস্থা নেবেন। এই যে এরমভাবেই কিন্তু খড়দহ পৌরসভা এলাকায় একের পর এক পুকুর ভরাট হচ্ছে। যখন আমরা খবর দেখা সে প্রসঙ্গে তো যাবো, তবে ওই যে বলছিলাম উনি চ্যালেঞ্জ করছেন। চ্যালেঞ্জ কাকে করছেন? এলাকার মানুষ তো অভিযোগ করছেন। এলাকার মানুষ প্রথমে কাউন্সিলরকে বলছেন, কাউন্সিলর যদি মানতে না চান তখন সংবাদ মাধ্যমকে বলছেন, আমাদের জানাচ্ছেন। কিন্তু এলাকায় তো থাকতে হবে, এলাকার মানুষ অভিযোগ করছেন ঠিকই, কিন্তু না, মুখ দেখাতে চাইছেন না, কিন্তু হ্যাঁ অভিযোগ করছেন। শুনুন। পুকুর ছিল, এটা পুকুর ছিল, এখন কি হচ্ছে? আমাদের ভরাট করে দিচ্ছে এই পুকুরটাই, মানে কি জানি বাড়ি ফ্ল্যাট করার জন্য। কি দেখতে পাচ্ছেন এখন? এখন দেখছি বোঝাই হয়ে যাচ্ছে, হয়ে ফ্ল্যাট হবে। পুকুর ভরাট করা যায় সেটা আমরাও যে বলা বলি করেছি এখানকার লোকদেরকে, বললো কিছু আমরা বলতে পারবো না। প্রভাবশালীরা রয়েছেন, ভয় পেতেই পারেন, স্বাভাবিক, কিন্তু লিখিত অভিযোগ ছাড়া তো কোনো কাজ হবে না। আমরা কাউন্সিলরের কাছে গিয়েছিলাম, কাউন্সিলর চ্যালেঞ্জ করছেন এরকম কিছু হয়নি। তো আমরা তো থেমে থাকিনি, আমরা ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তিনিও সেই একই কথা বলছেন, লিখিত অভিযোগ দরকার, না হলে তারা কি করে এগোবেন। তবে হ্যাঁ, কড়া পদক্ষেপ নেবেন যদি জানতে পারেন পুকুর ভরাট হচ্ছে, তাও জানাতে ভুললেন না। আমাদের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ভট্টাচার্য আর 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ মুখার্জি, ওনারা দুজনের সঙ্গে কথা হয়েছে, ওনারা দুজনেই বলেছেন, জানিয়েছেন বিষয়টা আমাকে। ওনারাও মানুষের মুখ থেকে শুনেছেন এরকম, কিন্তু এখনও কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। তা যাই হোক, অভিযোগই সেটা লিখিত হোক আর শুনে হোক, সেটা তা নিশ্চয়ই পৌরসভা অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব, আর চেয়ারম্যান এসব ব্যাপারে খুব স্ট্রিক্ট, উনি এ সমস্ত অ্যালাউ করেন না, আর আমরাও করি না এই সমস্ত ব্যাপারে। বিজেপি কি বলছে শুনুন। 17 নম্বর ওয়ার্ড, যেটা ঠিক একেবারে হচ্ছে খড়দা থানার পেছনে, সেখানে নাকি টিন দিয়ে চারিদিকে ঘিরে একটা পুকুর ভরাট হচ্ছে। কাউন্সিলর জানে না, চেয়ারম্যান জানে না, পুলিশও এই ঘটনা জানে না। যে কোনো যদি প্রতিবাদ না হয় তাহলে প্রতিবাদ ছাড়াই একটা পুকুর ভরাট হয়ে যাবে, সেখান থেকে কিছু কাটমানি আসবে, এবং যেহেতু নেতাদের কাছে টাকা পৌঁছে যাচ্ছে তারা এটা দেখেও না দেখার ভান করছে। ওদিকে আবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে একেবারে পঞ্চায়েতের নাকের ডগায় পুকুর ভরাট হচ্ছে। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো ভালো বলতে পারবেন। অনুপ, কিভাবে পুকুর ভরাট হচ্ছে, পঞ্চায়েত দেখতে পাচ্ছে না? একদমই, দেখো অতনু, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের সাফানগর যে বাজার, সেই বাজারের একদম উপরে রাস্তার ধারে একটা পুকুর, যেটা একদম সাফানগর পঞ্চায়েত অফিস থেকে মানে কয়েক ধাপের মধ্যেই বলা যায়। সেই পুকুর কিন্তু ভরাট করে দিয়েছে, প্রায় 90% ভরাট করে দিয়েছে ওই এলাকারই এক ব্যবসায়ী উত্তম বসাক। তাদের 25 শতক জায়গার উপরে এই পুকুর রয়েছে, তারা দুইজনের শরিকি এই পুকুর। সেই পুকুর কিন্তু প্রায় মানে সম্পূর্ণ প্রায় ভরাট হয়ে গেছে বলা যায়। কিন্তু প্রধান কিন্তু বলছেন যে তার কাছে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েনি, এবং সেটা যেহেতু রায়তি সেই জন্য তিনি কোনো ব্যবস্থা নেননি। এই বক্তব্য কিন্তু প্রধানের।
পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা শাসক তিনি কিন্তু জানিয়েছেন যে পুকুর জলাভূমি কখনো ভরাট করা যেতে পারে না, তবে তিনি সেই আইন মেনে করছেন কিনা, যদি তিনি আইন মেনে না করেন তার কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা শাসক। অর্থাৎ জমির মালিক তিনি কিন্তু বলছেন যে তিনি পঞ্চায়েতে একটা লিখিত দিয়েছেন, দিয়ে তিনি নাকি সেই পুকুর ভরাট করছেন, সেখানে সেই রাস্তা বা বাজারের নোংরা পড়ে পুকুর নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণেই তিনি নাকি সেই জমি সেই পুকুর মাটি ফেলে। প্রশাসন কি বলছে? বিষয়টা কেউ জানায়নি ওটা, আমি যাই হোক আমি দেখছি জায়গাটা ভরাট করতেছে, আর শুনলাম পাশের দোকানের মুখ থেকে বললো যে ওনাদের ম্যাটার, ওটা ওনাদের জায়গা, যেহেতু ওনাদের সম্পত্তি, যেহেতু অভিযোগ করেনি তাহলে আমি কি করবো? ওটা আমাদের পঞ্চায়েতের, ওটা যেহেতু পুকুর না, সরকারি ওটা ইয়ে না, ভিস্টের না, ওনাদের হচ্ছে সম্পত্তি। দায়িত্ব সম্পত্তি ভরাট করা যায় পুকুর জলা? যায় না, কিন্তু ওনারা করতেছেন। তবে হ্যাঁ, জেলা শাসক কিন্তু বলছেন যে কড়া পদক্ষেপ করা হবে। পুকুর ভরাট করতে গেলে যার একটা প্রক্রিয়া রয়েছে, মানে কনভার্সন করতে হবে, তারপরে মানে ওই পরিমাণের আরেকটা ওয়াটার বডি তৈরি করতে, মানে এরকম অনেকটা নিয়ম আছে, তো সেটা মেনটেন করে করা হচ্ছে কিনা সেটা একবার খুঁটিয়ে দেখতে হবে। যদি ওখানে দেখা যায় কোনো নিয়ম না মেনে যদি করে থাকে তাহলে অ্যাকশন নেওয়া হবে। জেলা শাসক বলছেন পদক্ষেপ করবেন, কিন্তু পদক্ষেপ করার আগে তো সচেতনতা বাড়াতে হবে। পুকুর মালিক তো বলছেন যে তিনি জানেনই না যে পুকুর এভাবে ভরাট করা যায় না। শুনুন। প্রাচীরটা ভেঙে পড়ছে। সমস্যা কি হচ্ছিল যার জন্য ভরতে হচ্ছে আপনাকে? যত বাজারের নোংরা সব পুকুরে পড়ছে। কতটা ছিল পুকুরটা? 2500। এটা কি শুধু আপনার নামে আছে না? না, দুই ভাইয়ের নামে আছে। অঞ্চলে একটা পিটিশন করা হয়েছে। আমাকে ওই অফিস থেকেই বলছিল যে একটা দরখাস্ত ইয়ে করে আপনি যেটুকু কুড়াবেন সেটুকু আলাদা জায়গায় গর্ত করার জন্য। পুকুর কি ভরাট করা যায়, এভাবে জলা ভরাট করা যায়, আপনি জানেন সেটা? না স্যার, আমার জানা নাই। সরকারি পশু হাসপাতাল, সেখানেও টাকা দিয়ে চিকিৎসা করাতে হচ্ছে, অভিযোগ উঠছে হাওড়া থেকে। দেখাবো বিরতির পর। হাওড়া সরকারি পশু হাসপাতাল, বিনা খরচায় সেখানে চিকিৎসা হয়। তো অসুস্থ কুকুর নিয়ে এক মহিলা সেখানে গিয়েছিলেন চিকিৎসা করাতে। একবার শুনুন কি হলো তার সঙ্গে। এই বাচ্চাটার আপনি অবস্থা দেখুন, আপনাকে আমি এক্সট্রা টাকা দিচ্ছি, আপনি করে দিলে আপনাকে দিতে করতে হবে না। সব বন্ধ হয়ে গেছে, এই সময় আসছে নেই। আরে এটা এমার্জেন্সি হবে, এটা কি বলে কই হবে? যদি তো সরকারি জায়গা, চলো তাহলে বাইরে হবে, ওখানে হবে না। তাহলে চলুন আমি রাস্তায় নিয়ে গিয়ে করাচ্ছি, কিন্তু করে অন্তত দিন। কোথায় ওষুধগুলো কই তোমার? ওষুধ আসছে, ওষুধ এখানে হাফ আছে, এখানে হাফ আছে, আছে তো অর্ধেক ওষুধ আছে, একটা ওষুধ নেই, সেটাই আনতে গেছে। দেখুন বাচ্চাটার অবস্থা, দেখুন কি অবস্থা বাচ্চাটার। হ্যাঁ, এই বাচ্চাটার অবস্থা, বাচ্চাটা মরো অবস্থা। ওই যে স্যালাইনের লোক বেরিয়ে গেল, আর এখানে বলছে কেউ নেই। বাচ্চাটা যদি মরে। কি হয়েছিল আমাদের কাছে যখন এই খবর আসে, আমরা জানতে চেয়েছিলাম কি হয়েছিল আপনার সঙ্গে। উঠে এলো এক গুরুতর অভিযোগ, সরকারি হাসপাতালে টাকা চাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। শুনুন। 12টায় নাকি যোগমায়া বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা গিয়ে পৌঁছেছিলাম 12টা 15-20-তে। ভিতরে যিনি স্যালাইন দেন তিনি ভিতরে বসেছিলেন, আমরা দেখেছি। ওনাকে আমরা রিকোয়েস্ট করছি, উনি বলেছিলেন যে প্রাইভেটে দিতে গেলে 500 টাকা লাগবে। দেখাচ্ছি বাচ্চাটাকে, দেখুন বাচ্চাটার অবস্থা কি। স্টিল উনি আমাদের ইগনোর করে সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন, বললেন না আমি দিতে পারবো না। আমি প্রাইভেটে একজনকে ডেকে এনে ওর লাস্টে চিকিৎসা করাই। ওখানে 2 টাকা করে কাট নেয়, বাচ্চাদের নিয়ে যাওয়া হয়, কোনো সুবিধা তো কিছুই পাই না। উল্টে আবার টাকা বেশি করে দিলে ওনারা বাইরে এসে ভালো করে চিকিৎসা করে দেখবেন। আমাদের একটা কুকুরকে যে নিয়ে গেছিলাম, ওখানে একজনকে বলতে শুনেছিলাম যে 500 টাকা এক্সট্রা দিলে পরে বাড়ি থেকে সেলাইন দেবেন। কোনো কুকুর এমার্জেন্সি নিয়ে গেলে বলবে টাইমের মধ্যে ঢোকেন না কেন, কিন্তু একটা কুকুরের এমার্জেন্সি আমরা কি করে বুঝবো যে কুকুরটা সেই টাইমে শরীরটা খারাপ হয়েছে? আর শুধু ওখানে টাকার গল্পটাই আছে। প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, সরকারি হাসপাতাল, টাকা দিলে সব কাজ হয়ে যায়। আগেও দেখেছি আমরা সরকারি পশু চিকিৎসালয়, পশু হাসপাতাল, সেখানেও দেখছি টাকা দিলে সব কাজ হয়ে যায়। অর্থাৎ একটা চক্র কাজ করছে কোথাও নাকি?
অবশ্যই এটা আজকে একটা ঘটনা সামনে এসছে অতনু, কিন্তু এই ঘটনা প্রত্যেক দিন ঘটে যাচ্ছে। আর এই ঘটাচ্ছে কারা? এইখানকার যারা কর্মী রয়েছেন, অর্থাৎ চিকিৎসা কর্মী। অবশ্য চিকিৎসকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তিনি ভালো চিকিৎসা করেন, তার জন্য মানুষের ভিড় বাড়ে সেখানে। তাদের নিজস্ব পশু গৃহপালিত হোক, তাদের রাস্তার কুকুর নিয়ে যারা কাজ করে তারা সেখানে যাচ্ছেন। কিন্তু এই যে ব্যক্তি নাম করে বলছেন শুভেন্দু বিশ্বাস, তার বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ। কি অভিযোগ? যে সেখানে চিকিৎসা করতে গেলে তাদেরকে ধরে বলা হয় অক্সিজেন দিতে হবে বা স্যালাইন দিতে হবে বা কোনো ইঞ্জেকশন দিতে হবে, সেক্ষেত্রে বলা হয় 500 টাকা দিন আর হাসপাতালের বাইরে অপেক্ষা করুন, তিনি গিয়ে চিকিৎসা করে আসবেন। হাসপাতালে চিকিৎসা করা যাবে না, কারণ হাসপাতালে করলে তার উপরি 500 টাকা ইনকাম হবে না। আর মানুষজন অসহায় হয়ে, যেহেতু 24 ঘন্টার হাসপাতালেটি নয়, কোনো সময় তাদেরকে বিভিন্ন সময় যেতে হয়, হাসপাতাল বন্ধ হয়ে গেলে যেতে হয়, সেই সুবিধা নিয়ে এই শুভেন্দু বিশ্বাস তিনি দিনের পর দিন এই কাজটা করে যাচ্ছেন। আর এই কাজের খবর কিন্তু রয়েছে, আধিকারিকদের রয়েছে, কিন্তু তারাও মুখ বুজে বসে রয়েছেন। তাদের দাবি লিখিত অভিযোগের দিতে হবে, তারপর তার পদক্ষেপ। দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ, লিখিত অভিযোগ যতক্ষণ না পাওয়া যাবে তারা কোনো কাজ করতে পারবে না। কিন্তু তারা জানে যে এ ধরনের ঘটনা ঘটে। শুনুন। হাওয়ায় কথা বলবেন আপনি, নির্দিষ্ট অভিযোগ করতে বলুন, সে কর্মচারীর নাম লিখে আর স্পেসিফিক অভিযোগ করতে বলুন না, দিতে দিন না, সেটাই জানতে দিতে দিন। এরকম মানে সত্যি কথা বলতে কি, যে কথাটা বলছে সে কথাটা ভেবো না, আমি জানি, ঠিক আছে, কিন্তু অভিযোগটা কোথায়? হাওয়ায় ভেসে বলে তো লাভ নাই, নির্দিষ্ট অভিযোগ দরকার। দেবাশিস, ওই মহিলা কি বিপদে পড়েছিলেন, ওই ভদ্রমহিলা কি বিপদে পড়েছিলেন, আমরা তো সে ছবি দেখছিলাম। তো এই বিপদে আরও অনেকেই পড়েছেন, ভবিষ্যতেও পড়বেন। যদি অন্তত একটা লিখিত অভিযোগ জমা পড়ে তাহলে হয়তো পরিস্থিতি বদলাবে। তো যারা ফেস করেছেন এই সমস্যা, তারা লিখিত অভিযোগ করছেন না কেন? কোথায় সমস্যা হচ্ছে? দেখো, অবশ্যই তারা লিখিত অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় তারা অনলাইনেও অ্যাপ্লিকেশন দিয়েছেন, এবং শুধু এই নয়, এর আগেও বহুবার এই রকম অভিযোগ পড়েছে। সেই অভিযোগ কিন্তু এই যে ডিরেক্টর যিনি বলছেন, তার খাতার ভিতর বা তার ফাইলের ভিতরেই বন্দি থেকে যায়। তার কারণ তিনি কাউকে চটাতে চান না, তাহলে চিকিৎসাটা করবে কিভাবে, হাসপাতাল বন্ধ হয়ে যাবে, সেই ভয়ে কিন্তু তিনি এইসব কর্মীদের কাণ্ড না জেনেও চুপচাপ বসে থাকেন। অভিযোগ তো জমা পড়ছে, আর সরাসরি অভিযোগ, যেখানে ভিডিওতে পরিষ্কার বলছে এই চিকিৎসা এখানে হবে না, বাইরে নিয়ে চলুন। একটা অসুস্থ কুকুরকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে গেছে, 12:10 বেজে গেছে, হাসপাতাল খোলা ছিল, তারপরেও তাকে চিকিৎসা করলো না কেন? টাইমে 12টায় বন্ধ হওয়ার কথা। সে প্রশ্ন উঠবেই। ধন্যবাদ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অব্যবস্থার ছবি আমরা আপনাদের দেখিয়েছি, কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এমন এক দুর্ঘটনা ঘটে গেল, মৌসুমীর সেই ছবি আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি, আমি একটু কথা বলবো। আনিস, ঠিক কী হয়েছিল আমার প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে এ ধরনের ঘটনা ঘটলো কি করে, যেখানে গরম খিচুড়ির কড়াইয়ে এক শিশু পড়ে গেল। আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ। বিশ্বজিৎ, প্রথমে জানতে চাইবো পরিবার কেমন আছে এখন? হ্যাঁ দেখো, এখন ওই যে পড়ুয়া কিন্তু কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার একদম গলার কাছ থেকে এবং পায়ের তলা পর্যন্ত পুরোপুরি পুড়ে গিয়েছে। যেটা ঘটলো যে নামখানা ব্লকের যে মৌসুমী যে বাগডাঙ্গা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেখানে যেমন প্রতিদিনের মতো পড়ুয়ারা যায়, শিশুরা যায় সেখানে কিন্তু গিয়েছিল, এবং সেখানে আজকে যে খিচুড়ি রান্না হয়েছিল সেই খিচুড়ি রান্না শেষ মুহূর্তে একদম সেখানে তখন রান্নি কোনো কাজে হয়তো জল আনার জন্য পাশের কোনো কলে গিয়েছিলেন, এবং সেই জায়গায় ওই বাচ্চারা খেলা করছিল, এবং আচমকাই কিন্তু ওই বাচ্চাটি খেলা করতে করতেই ওই খিচুড়ি কড়াতে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পর তৎক্ষণাৎ কিন্তু চিৎকার চেঁচামেচি জুড়ে যায়। স্থানীয় মানুষজন ছুটে আসে, তৎক্ষণাৎ বাচ্চাটিকে কিন্তু উদ্ধার করে তড়িঘড়ি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে প্রশ্ন কিন্তু একটা উঠছে, কীভাবে ঘটনাটা বলতে সকালবেলা খিচড়ি স্কুলে আসছিল, খিচড়ি স্কুলে এসে বাচ্চা একটু বেশি হইচই করছে, এই জন্য ও পিছিয়ে আসছিল, পিছিয়ে এসে ডাল কড়াতে পড়ে গেছে। মানে এমনি উঠোনে রান্না হয়, উঠোনেই মানে পড়াশোনা হয়, উঠোনেই সব। পুরো পিছনে চামড়া উঠে গেছে, হাতের চামড়া টামড়া উঠে গেছে, হাসপাতালে নিয়ে এসেছে। হ্যাঁ।